Hi friends, if you want to speak English fluently, you have to practice yourself in a regular basis. You can speak in front of a mirror, you can speak to your friends, or you can speak to your family members. You should speak it, try to speak, and grammar doesn't matter here. And if you translate your mother tongue to English, you cannot speak fluently because mother tongue blur the power of spoken English. তো বন্ধুরা, আমাদের বাংলা থেকে ট্রান্সলেশন মেথডে ইংরেজি পড়ানো বহুদিন বন্ধ হয়ে গিয়েছে। আমরা ক্লাসরুম সিচুয়েশনে যে ইংরেজিগুলো পড়াই সেগুলো হচ্ছে ফাংশনাল ইংলিশ এবং বিশেষত কমিউনিকেটিভ ইংলিশগুলো শিখতে গেলে ফাংশনাল ইংলিশগুলো খুবই কাজে লাগে। তো আমাদের যে দুই ধরনের ভাষা আছে, একটা হচ্ছে কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজ এবং আরেকটা হচ্ছে রিটেন ল্যাঙ্গুয়েজ। তো কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজই হচ্ছে স্পোকেন ইংলিশ, অর্থাৎ আমাদের ইংরেজিতে কথা বলা শিখতে গেলে আমাদেরকে ইংরেজিতে ভাবতে হবে এবং ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করতে হবে। আর যদি তোমরা ট্রান্সলেশন শেখো এবং ট্রান্সলেশন করে করে ইংরেজি শেখো, তবে কিন্তু কোনোদিনও তোমরা স্পোকেন ইংলিশ ফ্লুয়েন্টলি বলতে পারবে না। তোমাদের হয়তো ভোকাবুলারি এনরিচ হবে, তোমাদের কোনো একটা বাংলা শব্দের মানে জানতে পারবে, বাংলা বাক্যের মানে জানতে পারবে, কিন্তু স্পোকেন ইংলিশটা তোমরা ঠিক শিখতে পারবে না। ইউ শুড থিঙ্ক ইন ইংলিশ অনলি। ট্রাই টু স্পিক অন এনিথিং, any topic like transportation, books, author, any movie or your hobby, anything. Try to speak it regularly, then you can be able to enrich your fluency. তোমরা ইংরেজি ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য অবশ্যই ইংরেজিটা বলার চেষ্টা করবে। তো আমি সেই কারণেই প্রথমে ইংরেজিতে কিছু এক্সাম্পল দিই এবং তারপরে সেগুলোকে, যেহেতু আমাদের বাংলা মিডিয়াম, তো বাংলায় বোঝানোর চেষ্টা করি। তো আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যে আজ আমি তোমাদেরকে উড এর উপর একটা ভিডিও লেসন করব, কিন্তু সেটা করার আগে আরও কয়েকটা ছোট ছোট বিষয় যেগুলো কিন্তু স্পোকেন ইংলিশে অনেক ম্যাটার করে, তেমনই কিছু বিষয় শেখানোর প্রয়োজন বোধ করেছি। তো আজ আমি সেই কারণে তোমাদেরকে উইল এই ভার্বটি আমরা কিভাবে স্পোকেন ইংলিশে ব্যবহার করে থাকি এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কিভাবে ফিউচার বোঝানোর জন্য ব্যবহার করে থাকি সেই নিয়ে আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের লেসন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই ভিডিও লেসন। তো বন্ধুরা দেখো, আজ আমি তোমাদেরকে উইল, ফিউচার সিম্পল অ্যান্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফর ফিউচার, এই তিনটে টপিক নিয়ে আলোচনা করব। তো এর আগের লেসনে আমি ইউজড টু, উড এবং গোয়িং টু এই তিনটি বিষয়ে আলোচনা করেছিলাম। এর আগের লেসনটা অবশ্যই তোমরা দেখে নেবে যে আমরা স্পোকেন ইংলিশে কতভাবে এইগুলো ব্যবহার করে থাকি। আজ আমি সংক্ষেপে তোমাদেরকে আরেকবার জানিয়ে দিই যে এগুলো আমরা মূলত কী কী কাজে ব্যবহার করি। প্রথমে চলে এসো ইউজ টু। ইউজ টু আমরা তিনটি কাজে ব্যবহার করে থাকি। নাম্বার 1, পাস্ট হ্যাবিট। নাম্বার 2, নেগেটিভ। এবং নাম্বার 3, কোয়েশ্চেন ফ্রম। তো আমরা স্পোকেন ইংলিশে এই তিনটি ভাবে ইউজড টু কে ব্যবহার করে থাকি। আমরা অতীতের কোনো অভ্যাস বোঝানোর জন্য, আমরা কোনো নেগেটিভ কোয়েশ্চেন অর্থাৎ নস্তার্থক কোনো কথা বলার জন্য, এবং কোয়েশ্চেন ফ্রম অর্থাৎ কোনো প্রশ্ন করার জন্য আমরা ইউজ টু ব্যবহার করে থাকি।
এবার চলে এসো উড। উডকে আমরা কিভাবে ব্যবহার করি? নাম্বার 1, past repeated action, number 2, future in the past. এই বিষয়গুলির মধ্যে আমি গতদিন পাস্ট হ্যাবিট, নেগেটিভ এবং কোশ্চেন ফর্ম আলোচনা করেছি এবং পাস্ট রিপিটেড অ্যাকশন আমরা উড ব্যবহার করে কিভাবে লিখে থাকি সেই বিষয়ে আলোচনা করেছি। তো ফিউচার ইন দ্য পাস্ট আর কিছুই নয়, আমরা ন্যারেশন করার সময় যে উইলকে উড করে দিই সেটাকেই বলা হয় ফিউচার ইন দ্য পাস্ট। তো অতীতে কোনো একটা কাজ ফিউচারে হবে এবং সেটাও অতীত হয়ে গিয়েছে সেটা বোঝালে আমরা ফিউচার ইন দ্য পাস্ট ব্যবহার করে থাকি। এটা ন্যারেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নর্মালি উইল দিয়ে যে বাক্যগুলো কোটেশনে থাকে সেগুলোকে যে উড করা হয় সেটা এখানে বোঝানো হয়েছে। যেমন she said she would visit next week. She said she would visit next week. তো বন্ধুরা একটা বিষয় লক্ষ্য করো যে আমি লিখলাম she said she would visit next week। আমরা নর্মালি ন্যারেশন করার সময় she said that এরকম বলে থাকি, she said that she would visit next week। কিন্তু নর্মালি এখন স্পোকেন ইংলিশে যদি এই ধরনের পাস্ট কথা বলা হয় সেই ক্ষেত্রে আমরা দ্যাট এই লিঙ্কারটা বলি না, আমরা নর্মালি বলি she said she would visit next week, অর্থাৎ আমরা দ্যাট এই লিঙ্কারকে অমিট করে দিই। তো এবার দেখো গোয়িং টু দিয়ে আমরা কি ব্যবহার করি। তো গোয়িং টু দিয়ে আমরা যে বিষয়গুলি স্পোকেন ইংলিশে বলার জন্য ব্যবহার করি সেগুলো হচ্ছে নাম্বার 1, ফিউচার প্ল্যানস অ্যান্ড ইন্টেনশন। Number 2, explicit intentions. তো দেখো গোয়িং টু দিয়ে এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমরা ফিউচার প্ল্যান এবং ইন্টেনশনগুলো প্রকাশ করে থাকি, আমরা ভবিষ্যৎকে বোঝানোর জন্য গোয়িং টু ব্যবহার করে থাকি। তো আরও একটা এক্সাম্পল আজকে দিচ্ছি এই বিষয়টা যে টেনে আনার জন্য, অর্থাৎ এর পরেরগুলো বোঝানোর আগে এইটা আরেকবার তোমাদেরকে সংক্ষেপে জানিয়ে দিই। তো ভবিষ্যতে আমি কিছু করতে চলেছি সেই বিষয়টা জানানোর জন্য আমরা নর্মালি গোয়িং টু ব্যবহার করে থাকি। যেমন I am going to start a new job next month. অর্থাৎ আমি আগামী মাসে একটা নতুন কাজ শুরু করতে চলেছি। তো এখানে দেখো গোয়িং টু এইভাবে ব্যবহার করা হয়েছে। তো এবার দেখো এক্সপ্লিসিট ইন্টেনশনস বলতে আমরা একটা স্ট্রং ইন্টেনশন বুঝিয়ে থাকি। তো ভবিষ্যতে কোনো একটা দৃঢ় ইচ্ছা রয়েছে সেটা প্রকাশ করার জন্য আমরা গোয়িং টু ব্যবহার করি, সেটাই হচ্ছে এক্সপ্লিসিট ইন্টেনশনস। তো একটা এক্সাম্পল দেখো,
she is going to study medicine next month. She is going to study medicine next month. এখানে she is কন্ট্যাক্ট করা হয়েছে, এখানে যেমন সেরকম she is। তো সে আগামী মাসে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়তে চায়, তো সেইটা বলার জন্য তার স্ট্রং ইন্টেনশন আছে, তার ইচ্ছা আছে এবং সেটা সে করবে, এটা তার একটা দৃঢ় ইচ্ছা। সেই ইচ্ছাটাকে প্রকাশ করার জন্য আমরা এরকম গোয়িং টু ব্যবহার করে থাকি। তো এই তিনটে তো আমাদের আলোচনা হয়ে গিয়েছে, আজ আমি একটু সংক্ষেপে তোমাদেরকে বোঝালাম। আজ আমি এই ভিডিও লেসনে তোমাদেরকে মূলত উইল, ফিউচার সিম্পল এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফর ফিউচার কীভাবে আমরা স্পোকেন ইংলিশে ব্যবহার করে থাকি সেটা নিয়ে আলোচনা করব। তো দেখতে থাকো। তো এবার বন্ধুরা বোর্ডটা দেখো, আমি উইল এবং ফিউচার সিম্পলে প্রধানত উইলের ব্যবহার করে থাকি আমরা। এরপরে কোনো ভিডিওতে শ্যালের ওপরে কোনো ভিডিও করব যে শ্যালকে আমরা কিভাবে ব্যবহার করে থাকি। তো তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে স্পোকেন ইংলিশে শ্যালের ব্যবহার নেই বললেই চলে। তো কিছু কিছু ক্ষেত্রে শ্যালের ব্যবহার অবশ্যই আছে। তো এই নিয়ে আমি নেক্সট কোনো ভিডিও অবশ্যই করব। তো আজ দেখো উইল এবং ফিউচার সিম্পল উইল আমি আলাদাভাবে লিখেছি একটাই কারণে, বোঝানোর জন্য যে আমরা ফিউচার সিম্পল প্রমিস রূপে কীভাবে ব্যবহার করি সেটা বোঝানোর জন্য। নর্মালি এখানে এই হেডিংয়ে আমরা করতে পারতাম বিষয়টি। যাই হোক, উইল প্রধানত ফিউচার প্রেডিকশনস অর্থাৎ ভবিষ্যতের কোনো পূর্বাভাস, কিছু একটা হতে চলেছে তেমন বোঝাতে আমরা উইল ব্যবহার করে থাকি। যেমন ইট উইল রেইন টুমরো, ইট উইল রেইন টুমরো। তো ইট উইল রেইন টুমরোকে আমরা বলি ইট উইল রেইন টুমরো। এখানে ইট উইলকে কন্ট্রাক্ট করা হয়েছে, আগামীকাল বৃষ্টি হতে চলেছে, এটা বোঝাতে আমরা এটা ব্যবহার করে থাকি। নেক্সট দেখো ইমিডিয়েট ডিসিশনস। ইমিডিয়েট ডিসিশনসের অর্থ হচ্ছে অর্থাৎ এই মুহূর্তে আমি কিছু ভবিষ্যতের কথা বলতে চলেছি সেইটা বোঝানোর জন্য আমরা উইল ব্যবহার করে থাকি। যেমন আই উইল হেল্প ইউ উইথ ইউর হোমওয়ার্ক, আই উইল। অর্থাৎ এখানে তোমরা মনে রাখবে কিন্তু যে আই শ্যাল এবং আই উইল দুটোকেই কন্ট্যাক্ট করলে আই উইল হয়। ফলে আই উইলকে আই শ্যাল বলছো বা আই উইল বলছো সেটা কোনো ম্যাটার করে না। তোমরা কখনোই ভাববে না যে আমি আই শ্যাল বসাবো না আই উইল বসাবো, তোমরা আই উইল বলবে। স্পোকেন ইংলিশে কখনো আই শ্যাল আই উইল এইভাবে বলে না কেউ। তো আই উইল হেল্প ইউ উইথ ইউর হোমওয়ার্ক, আই উইল হেল্প ইউ উইথ ইউর হোমওয়ার্ক। আমি তোমাকে তোমার হোমওয়ার্কে সাহায্য করব। তো এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে ইমিডিয়েট ডিসিশন, কেন ইমিডিয়েট ডিসিশন? আমরা এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিচ্ছি, তার জন্য আমাকে উইল ব্যবহার করতে হবে, অন্য কিছু ব্যবহার করা যাবে না। এটা আমি তোমাদেরকে বোঝাই। সাপোজ এখন আমি কাউকে কথা দিয়েছি যে আই উইল হেল্প ইউ উইথ ইউর হোমওয়ার্ক, আমি তোমাকে হোমওয়ার্কটা করতে সাহায্য করব। তো এই কথাটা যখন আমি কার্যকরী করতে যাব, ধরা যাক সেই মুহূর্তটা এই মুহূর্তের আরও 10-12 ঘন্টা পরে বা 5 ঘন্টা 6 ঘন্টা পরে, তো তখন এই ইমিডিয়েট বিষয়টি থাকছে না। ইমিডিয়েট বিষয়টি তৎক্ষণাৎ যখন আমি কাউকে কথা বলছি তখন থাকে, ইমিডিয়েট মানে তৎক্ষণাৎ। তো থাকছে না সেই 5-6 ঘন্টা পরে বা 10-12 ঘন্টা পরে, তখন দেখা যাচ্ছে যে এই কথাটা আমার আবার কাউকে বলার প্রয়োজন পড়লো। অর্থাৎ আমি তোমাকে হেল্প করতে যাচ্ছি, তোমাকে হোমওয়ার্কে হেল্প করব, সেইটা আমি কাউকে বলে আমি তোমাকে হেল্প করতে যাচ্ছি। তো আমি যদি তখন তোমাকে হেল্প করতে যাই, তখন কিন্তু আমাকে আই উইল ব্যবহার করলে হবে না। তো আমি কাউকে বলছি যে আমি তোমাকে হেল্প করতে চাই, ধরা যাক তোমার নাম রিমি, আমি তোমাকে হেল্প করতে যাচ্ছি, তাকে আমাকে এইভাবে বলতে হবে। তখন আমাকে তাকে বলতে হবে আই এম গোয়িং টু হেল্প রিমি উইথ হার হোমওয়ার্ক, আই এম গোয়িং টু হেল্প রিমি উইথ হার হোমওয়ার্ক। তো এখানে দেখো যে যখন ইমিডিয়েট ডিসিশন আমরা নিচ্ছি তখন কিন্তু আমাদের আই উইল বললেই হচ্ছে, কিন্তু সেই কথাটা যখন আমরা একটু পরে বলছি তখন আমাদের বলতে হচ্ছে আই এম গোয়িং টু। তো আজ আমি কেন তোমাদেরকে গোয়িং টুর বিষয়টা আলোচনা করলাম, আরেকবার রিপিট করলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমরা উইলের পরিবর্তে গোয়িং টু ব্যবহার করি এই ক্ষেত্রে। তো কখন আমরা একই বিষয়ে উইল ব্যবহার করি, কখন আমরা গোয়িং টু ব্যবহার করি, নিশ্চয়ই তোমরা এই লেসন থেকে বুঝতে পারলে।
তো এবার দেখো ফিউচার সিম্পল উইল আমাদের প্রমিস এবং অফার, অর্থাৎ আমরা কাউকে কিছু প্রমিস করছি, কাউকে কিছু অফার করছি, কিছু দিতে চলেছি, তখন আমাদের ফিউচার সিম্পলে উইল ব্যবহার হয়ে থাকে। এই সেন্টেন্সটি লক্ষ্য করো, আই উইল ডেফিনেটলি কাম টু ইউর হাউস, আমি অবশ্যই তোমার বাড়িতে আসবো। তা তোমার বাড়িতে অবশ্যই আসবো এটা বলার জন্য আমাকে বলতে হবে আই উইল ডেফিনেটলি কাম টু ইউর হাউস, অর্থাৎ উইল। এখানে আইল বলতে আই উইল এরকম বোঝানো হচ্ছে। তো এটা কিন্তু প্রমিসেস অ্যান্ড অফার্স অর্থাৎ একটা প্রতিজ্ঞা প্রকাশ করছে। তো তোমরা নিশ্চয়ই বুঝলে যে উইল এটা কতভাবে ব্যবহার হয়ে থাকে স্পোকেন ইংলিশে। নর্মাল টেন্সে তো ব্যবহার হয়ে থাকে, টেন্স বিষয়ে যখন আলোচনা করব নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। তো স্পোকেন ইংলিশে আমরা উইলকে কীভাবে ব্যবহার করি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এবার আমাদের নেক্সট টপিকে চলে যাই, সেটা হচ্ছে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কীভাবে ফিউচার রূপে ব্যবহার করে থাকি। তো বোর্ডটা লক্ষ্য করো। তো বন্ধুরা দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর ফিউচার অর্থাৎ ফিউচার রূপে আমরা কখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করে থাকি। শেডিউলড ফিউচার ইভেন্টস অর্থাৎ যেটা শেডিউল্ড করা থাকে অর্থাৎ পূর্ব নির্ধারিত ভবিষ্যতের কোনো কাজ, সেই অলরেডি প্ল্যান্ড অর শেডিউলড অর্থাৎ যে কাজটা আগের থেকে শিডিউল করা হয়েছে বা প্ল্যান করা হয়েছে, সেই কাজের ক্ষেত্রে ফিউচার ইভেন্টের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করে থাকি। তো এক্সাম্পলগুলো লক্ষ্য করো যে আই এম মিটিং হার টুমরো, আই এম মিটিং হার টুমরো, আমি আগামীকাল তার সাথে দেখা করছি। এই যে আমি দেখা করছি আগামীকাল, এটা বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি। কিন্তু এই যে একটা টাইম লেখা আছে, এই টাইম অর্থাৎ এটা একটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটি ইন্ডিকেট করছে যে কাজটা ফিউচারে হতে চলেছে, কিন্তু এখানে কন্টিনিউয়াস স্ট্রাকচারে লেখা হয়েছে। একইভাবে হি ইজ রিটায়ারিং নেক্সট মান্থ, তিনি আগামী মাসে রিটায়ার করছেন। হি ইজ রিটায়ারিং নেক্সট মান্থ। তো এখানেও দেখো একটা টাইম এর উল্লেখ করা হয়েছে নেক্সট মান্থ, অর্থাৎ এই অ্যাডভার্বটা নির্দেশ করছে যে সে আগামী মাসে রিটায়ার করছে। রবি ইজ কামিং হিয়ার নেক্সট মানডে, এখানে দেখো একইভাবে রবি আগামী সোমবার আসছে, একটা টাইম উল্লেখ করা হচ্ছে। অর্থাৎ প্রতি ক্ষেত্রে একটা প্ল্যান বা একটা শিডিউল করা হয়েছে, যেটা আগের থেকে প্ল্যান করা রয়েছে সেরকমভাবে কাজটা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা এইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচারের জন্য ব্যবহার করে থাকি। তো তোমরা হয়তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনেকেই জানো, তো যারা জানো না তাদের জন্য একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা কখন তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি? আমরা হয়তো বললাম ইটস রেইনিং ইনসেসেন্টলি, অর্থাৎ অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। ইটস রেইনিং ইনসেসেন্টলি। দ্য বয় ইজ শাউটিং, ছেলেটি চিৎকার করেই যাচ্ছে, অর্থাৎ কাজটা কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। তো এই দুটি হচ্ছে মূল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। কিন্তু যখন আমরা একটা টাইম উল্লেখ করছি ফিউচার টাইম, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ফিউচার রূপে ব্যবহার করে থাকি। তো আশা করি তোমরা আজকের লেসনটি বুঝতে পেরেছো। সি ইউ অ্যাগেন অন মাই নেক্সট ভিডিও লেসন।